ভেজানো জানলার ফাঁক দিয়ে সূর্যের আলো ফোটার অপেক্ষায় গুটি মেরে বিছানায় শুয়েছিল রিতম। গতকাল রাতে রিতমের একদমই ঘুম হয়নি, কারণ রাতে খেতে খেতে রিতমের বাবা বলেছিলেন, চল, তোকে কালকে সকালে তোর দাদুর বাড়িতে রেখে আসি। তুই তো অনেকদিন হলো দাদুর বাড়িতে যাসনি, গরমকালে ছুটিটা কাটিয়ে আসবি। সঙ্গে আরো বলেছিলেন, হ্যাঁ, তুই যাবি বটে, কিন্তু কথা দিতে হবে দাদু দিদাকে যেন বিরক্ত না করা হয়। তাদের বয়স হয়েছে তো, তুই দুষ্টুমি করলে ওনারা কষ্ট পাবেন। তার বাবার এই ছোট্ট প্রতিশ্রুতি যেন রিতমের আবেগের অপেক্ষার বাঁধ ভেঙে দিয়েছিল। দীর্ঘ প্রায় 2 বছর পর সে যাবে তার দাদুর বাড়িতে। কি মজাটাই না হবে! চারিদিকে খোলামেলা আমবাগান, বিকেলে গাছের ফাঁকে ঘুঘুর ডাক, পুকুর থেকে হাত বড়শি দিয়ে চুনো মাছ ধরার আনন্দ, সব মিলিয়ে যেন শহরতলিতে বসেই গ্রামের বাড়ির মাটির গন্ধটা পাচ্ছিল সে। 2 দিন হলো রিতমের স্কুলেতে গরমের ছুটি পড়েছে। রিতম ছিল ক্লাস 9-এর মেধাবী ও বুদ্ধিমান ছেলে। এসবের চেয়েও সবার কাছে প্রশংসার পাত্র হিসাবে ছিল তার উপস্থিত বুদ্ধি। তার উপস্থিত বুদ্ধির শিকারে পড়ে কয়েকবার উঁচু ক্লাসের ছাত্রদেরও ঘোল খাইয়েছিল সে। তাই ছোট হলেও সে সকলের ভালোবাসা পেত। ভোরের আলো ফুটতেই দুহাত তুলে আলসেমি কাটিয়ে বিছানা গোছাতে লাগলো রিতম। সকালের ঠান্ডা জল চোখে মুখে দিয়ে সে ব্যাগ গোছালো, স্নান করে চুলের সিতাপাটি করলো। তারপর মায়ের হাতের বানানো লুচি, সাদা আলুর তরকারি খেয়ে তারা বেরিয়ে পড়ল স্টেশনের উদ্দেশ্যে। স্টেশনের ঘড়িতে তখন সকাল 7টার ঘন্টা বাজল। ট্রেনের সিটি বাজতেই যেন গোটা স্টেশনটা কেঁপে উঠল। রিতম জানলার ধারে বসেছিল। তার মনে হচ্ছিল এই ট্রেনটা শুধু রেলপথে ছুটছে না, এ যেন তাকে নিয়ে যাচ্ছে তার গতানুগতিক জীবনধারার বাইরে। চাকার ঘর্ষণে একটানা টক টক শব্দ, বেপরোয়া হাওয়ার উদ্দাম ঝাপটা এবং ফেরিওয়ালাদের জিনিসপত্র বিক্রির ব্যস্ততা, সব মিলিয়ে রিতম যেন এক বাঁধভাঙা উত্তেজনা অনুভব করছিল। সবুজ ধানের ক্ষেতে শস্যের হলুদ রেখা, নদীর বুক চিরে ভেসে চলা নৌকো, কাঁচা রাস্তার ধুলো উড়ে চলা, সবকিছুই তার কাছে ছিল ভোরের সকালের দেওয়া এক অভিজ্ঞতার উপহার। শহরের গুমোট দুনিয়া পিছনে ফেলে এক খোলা আকাশের রাজ্যে এসে পড়েছে সে। বাবা চুপচাপ পত্রিকা উল্টাচ্ছিলেন, কিন্তু রিতমের উত্তেজনা থামছিলই না। বাবা, ওই দেখো নদীটা, দেখো দেখো কেমন রোদে চকচক করছে। বাবা হেসে তাকালেন, কিন্তু কথাটা যেন হাওয়ায় মিলিয়ে গেল। দুপুরবেলা ট্রেন থেকে নেমে তারা মাটির রাস্তা ধরল। চারিদিকে ফসল কাটা জমি, শুকনো মাটির ফাটল আর নীল আকাশের নিচে ধুধু প্রান্তর। তারা এগিয়ে চলল তাদের গ্রামের দিকে। তাদের গ্রামের নাম ছিল কালচরাই। শীতলপুর স্টেশন থেকে মিনিট 15 পায়ে হেঁটে তাদের গ্রাম। তারা গ্রামের ভিতরে ঢুকতেই, কিছু দূরে এগিয়ে যেতেই রিতম হঠাৎ থমকে দাঁড়ালো। এই রাস্তা তো সে চেনে, 2 বছর আগে এসেছিল, মনে আছে স্পষ্ট। তখন রাস্তা বাঁক নিয়ে বাঁদিকে গিয়ে এক পুরনো পুকুরে গিয়ে মিশত, কিন্তু আজ তো সেই পুকুরটা ডান দিকে, রাস্তা বাঁক নিয়েছে একেবারে উল্টো দিকে। এটা কি তার স্মৃতির ভুল, নাকি সত্যি গ্রামটা বদলে গেছে? রিতমের মনে হলো গ্রামটাকে যেন কেউ মানচিত্র থেকে কেটে নিয়ে আবার উল্টো করে বসিয়ে দিয়েছে। এক একটা বাঁক, এক একটা মোড় যেন নিজের জায়গা বদল করেছে। সে সাহস করে বলল, বাবা, রাস্তাঘাট, গাছ, পুকুর, এগুলো তো আগের এরকম ছিল না। বাবা একটু থেমে হেসে উত্তর দিলেন, আরে তুই বোধহয় ভুলেই গেছিস, আর গ্রাম তো বদলাতেই পারে নাকি। কথাটা বলতেই তার চোখে এক মুহূর্তের ভয় ঝলসে উঠল, যা রিতমের চোখ এড়ালো না। এই গ্রাম শুধু ভৌগোলিকভাবে নয়,
অদৃশ্য কারো অজানা ইশারায় বদল হয়ে গেছে মনে হয়। দাদুর বাড়ির সামনে এসে তার বুকের মধ্যে অকারণ কৌতূহল নাড়া দিল। মনে হলো এই গ্রাম শুধু স্মৃতির গ্রাম নয়, এখানে লুকিয়ে আছে এমন এক রহস্য যা ধীরে ধীরে তার সামনে প্রকাশ পাবে। দাদুর বাড়ির উঠোনে ঢুকতেই রিতমের চোখ জুড়িয়ে গেল। কাদামাটির দেওয়াল, খড়ের চাল, উঠোনে শুকোতে দেওয়া ধান, চারপাশে আম গাছের ছায়া, সবকিছু একেবারে ছবির মতো লাগছিল রিতমের কাছে। সে দেখল ঠাকুমা আম গাছটার ডালে বাঁধা পাটের দোলনায় শুয়ে তুলছেন। সে পিছন থেকে তার গলা জড়িয়ে ধরল। তা দেখে ঠাকুমার চোখে মুখে এক উজ্জ্বল হাসি ভেসে উঠল এবং সে গলা উঁচু করে তার দাদুকে উদ্দেশ্য করে বললেন, দেখো গো, কে এসেছে। তা শুনে তার দাদু পুকুর থেকে জাল গোটাতে গোটাতে এক ঝাঁক চকচকে মাছ তুলে আনলেন এবং দাদু ভাই, বলে খুশিতে হেসে উঠলেন। তখনই কথায় কথায় তার ঠাকুমা বাবাকে রাতে থেকে যাওয়ার প্রস্তাব দিলেন। কিন্তু তখনই বাবা কথাটা শুনে কেমন একটু চমকে উঠে বললেন, না না না, আজকে অনেক কাজ আছে গো মা। আমি ওকে কেবল তোমাদের কাছে দিতে এসেছি। ওর এখন গরমের ছুটি চলছে, কদিন তোমাদের কাছে থাকুক, ওর মনটা ভালো লাগবে। ঠাকুমা বললেন, তুই তো কোনোদিনও থাকিস না রাতে, আমি জানতাম তুই এটাই বলবি। কথাটা শুনে রিতমের কানে ব্যাপারটা খটকা লাগলো। সে প্রশ্ন করলে ঠাকুমা বললেন, তার বাবা নাকি অনেক বছর ধরেই এই বাড়িতে রাতে থাকেন না, কোনো অজুহাত দেখিয়েই চলে যান। রিতমের কাছে ব্যাপারটা আবার কিরকম যেন ধোয়াটে লাগলো। খাওয়া শেষ করতেই বাবা ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। রিতমের বুকের ভিতর হঠাৎ চাপা একটা টান অনুভব হলো। সত্যিই বাবা চলে যাবেন? রিতম আর কিছু বলতে পারল না, শুধু মায়া ভরা চোখে বাবাকে গাড়ি ধরতে চলে যেতে দেখল। সূর্য ধীরে ধীরে পশ্চিমে হেলতে লাগলো। তার মনে হলো এই গ্রাম শুধু দিনের আলোয় সৌন্দর্য নয়, এর প্রতিটি কোণে যেন কোনো অদ্ভুত রহস্য নিস্তব্ধে লুকিয়ে আছে। সূর্য পশ্চিমে ডুবতেই রিতম শুনতে পেল শঙ্খের শব্দ, যেটা ভেসে আসছে ছোট ঠাকুরঘর থেকে। রিতম আরও দেখল বাড়ির উঠানের দেওয়ালে হেলান দিয়ে দাদু নিশ্চিন্তে চোখ বন্ধ করে কলকে টানছেন। সবাই নিশ্চিন্তে থাকলেও রিতমের কিন্তু দুপুরে ঠাকুমার বলা রহস্যের কাঁটাটা বুকে বেঁধেই ছিল। সে আদরে জড়ানো সুরে দাদুর পাশে গিয়ে বসলো এবং জিজ্ঞাসা করলো, দাদু, বাবা কেন রাতে এখানে থাকেন না? প্রশ্নটা হঠাৎ শুনতেই দাদুর বন্ধ চোখ বড় হয়ে গেল এবং ভীষণ খেয়ে মুখের ধোয়া বাইরে বেরিয়ে পড়ল। রিতম দাদুর এই প্রতিক্রিয়ায় ঘটনার গভীরতার গুরুত্ব নিশ্চিত করল। রিতমের প্রশ্নে দাদু থমকে যাওয়ার পর স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো ধীরে ধীরে। তিনি মুখটা অন্যদিকে ঘুরিয়ে কিছুক্ষণ চুপচাপ রইলেন, যেন নিজের ভিতর ডুবে যাচ্ছেন, অতীতের কোনো গহ্বরের ভিতর। তারপর দাদু গভীর গলায় বললেন, ওরে দাদু ভাই, এই ঘটনাটা অনেক পুরনো। তখন তোর বাবা কলেজে পড়তো। গরমের ছুটি পড়লেই চলে আসতো আমাদের কালচরাই গ্রামে। তখনকার দিনগুলো, পরিবেশগুলো একদম আলাদা ছিল। গ্রামের লোকজন হাসি খুশি থাকতো, কারণ সে বছর ফসলও খুব ভালো হয়েছিল। অন্য বছর বন্যা বা খরার জন্য জমিতে তেমন কিছু উঠত না, কিন্তু সেবার মাঠ যেন সোনার মতো ঝলমল করছিল। সবাই মিলে আনন্দও করতে চাইছিল সেই সময়। রিতম একদম সামনের দিকে ঝুঁকে বসলো। দাদুর প্রতিটি শব্দ যেন অদৃশ্য সুতোর টানে কাছে নিয়ে আসছিল। দাদু বললেন, তোর বাবার তখন দুজন খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। তারা দুজনেই গ্রামের ছেলে। একজন ছিল খুব সাহসী, নাম অরিন্দম। আরেকজন একটু দুষ্টপ্রিয় ছিল, কিন্তু ভীষণ ভরসার মানুষ ছিল, নাম তার ছিল বিশ্বজিৎ। তারা তিনজন মিলে সবসময় একজোট হয়ে গ্রামটাকে মাতিয়ে রাখত। খাওয়া দাওয়া, ঘুরে বেড়ানো সবকিছু একই সঙ্গে করতো তারা। একটু থেমে
দাদু নিঃশ্বাস নিলেন, যেন পরবর্তী কথাগুলো গলায় এসে ভারী হয়ে গেছে তার। দাদু বললেন, তখন গ্রামের সবাই সিদ্ধান্ত নিল একটা বড় উৎসব হবে। মৌসুমের সুখবর তো সবার মুখে হাসি এনেছে তাই। গ্রামের মোড়লরা এক সভা ডাকলেন। সেখানে ঠিক হলো এবার একটা বড় যাত্রাপালা হবে কয়েকদিন ধরে। গ্রামের সবাই মিলে আনন্দ করবে। কিন্তু প্রশ্ন উঠল, যাত্রা হবে কোথায়? রিতম বলল, তারপর? দাদু কণ্ঠ নিচু করে বললেন, গ্রামের এক বুড়ো তখন প্রস্তাব দিলেন, গ্রামের একেবারে শেষ প্রান্তের ঈশান কোণের হিজলতলার মাঠে করা হোক যাত্রাপালা। মাঠটা ছিল বিশাল বড়, কিন্তু সমস্যা একটাই, মাঠটার ঠিক পিছনেই একটা বিরাট জঙ্গল ছিল, ভয়ঙ্কর গভীর জঙ্গল। রিতমের গায়ে কাটা দিল। সে চোখ বড় বড় করে তাকালো দাদুর দিকে। দাদু ফিসফিস করে বললেন, সেই জঙ্গলে বাস করত এক তান্ত্রিক, কালোধ্যানী বাবা। লোকে বলতো তিনি কাপালিক। ওরে দাদু ভাই, ওই কালোধ্যানী কাপালিকের আচার আচরণের কথা আজও মানুষ চাপা গলায় বলে। অনেকেই বলতো চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। সে যা করত তা মানুষ বুঝতেই পারত না। রিতমের বুক ধরপড় করতে লাগলো, কিন্তু সে দাদুর হাত চেপে ধরল। তাহলে কি যাত্রা হলো ওই মাঠেই? দাদু ধীরে ধীরে মাথাটা উপরে আর নিচে নামালেন। হ্যাঁ। আলোচনা শেষে সবাই একমত হলো, যেহেতু মাঠটা বড় ছিল আর উৎসবের জন্য সুবিধাজনক ছিল, তাই ঝুঁকি নিয়েও সেখানেই যাত্রাপালা হবে বলে সবাই সিদ্ধান্ত নিল। তবে লোকজনের মনে ভয় ঢুকে গিয়েছিল। অনেকেই মুখে কিছু না বললেও একে অপরের দিকে চাওয়াচাই করছিল। দাদু গলা নিচু করে বলতে লাগলেন, যাত্রাপালা ভালোভাবেই চলছিল। আজ ছিল তার শেষ দিন। সেদিন আশেপাশের গ্রাম থেকেও অনেক মানুষজন এসেছিল। ভিড় ছিল উপচে পড়ার মতো। কিন্তু ভিড় যেমন বাড়ছিল, তেমনি রাত নামার সঙ্গে সঙ্গে হাওয়ায় এক অদ্ভুত গুমট অন্ধকার নেমে আসছিল। সেদিন ছিল অমাবস্যার রাত। দূরে কোথাও কোথাও ঝিঝির ডাক ভেসে আসছিল। রিতম দম বন্ধ করে শুনছিল। দাদু একটু থেমে গিয়ে আবার বলা শুরু করলো, তোর বাবাদের তখন তরুণ বয়স। তার দুই বন্ধু অরিন্দম আর বিশ্বজিৎ সারাদিন মেতেছিল খেলা ঠাট্টায়। কিন্তু রাত নামতেই বিশ্বজিৎ হঠাৎ প্রস্তাব দিল, চল আজ রাতে জঙ্গলে যাই। কাপালিকের আচারটা একবার চোখে না দেখলে জীবনে কি আর মজা আছে? তোর বাবা একেবারে রেগে উঠেছিল। পাগল নাকি তোরা? ও জিনিস নিয়ে খেলা করতে নেই। কিন্তু যুবকদের রক্তে দুষ্টুমির নেশা সর্বত্র। অরিন্দমও শেষমেশ রাজি হলো। তোর বাবা অনেক বোঝালেও কোনো লাভ হয়নি। শেষে ও ঠিক করলো ও দূর থেকে গাছের আড়ালে দাঁড়িয়ে দেখবে। যাত্রার আনন্দমুখর গান, ঢোলের শব্দ একে একে পিছনে মিলিয়ে যেতে লাগলো। সামনে শুধু গহন অন্ধকার, পায়ের তলায় শুকনো পাতার শব্দ, চারপাশে অদ্ভুত ফিসফিসে হাওয়ারা বয়ে চলেছে। মনে হচ্ছিল গাছগুলো নাকি কান ঘেঁষে কিছু ফিসফিস করে বলতে চাইছিল। অরিন্দম আর বিশ্বজিৎ কাঁপতে কাঁপতে এগিয়ে চলল, আর তোর বাবা পিছনে এক বিশাল গাছের আড়ালে দাঁড়িয়ে ওদের প্রকৃতির সাক্ষী হয়ে কেবল দেখেই গেল। ওরা দুজনে অদ্ভুত হয়ে দেখল, ওদের সামনে টানানো রয়েছে বেজির লেজ, বাদুড়ের ঝুলন্ত ডানা, মুরগির পা। এগুলো ঝুলে রয়েছে পুঁথির মালার মতো। বাতাসে দুলতে দুলতে অদ্ভুত শব্দ করছিল ওগুলো। ওরা আরো দেখলো এক খোলা জায়গায় রক্তমাখা একটা হাড়ি কাঠ, তার পাশে জ্বলে রয়েছে কপালের হাড় দিয়ে সাজানো প্রদীপ। লাল আগুনের আলোয় সবগুলো ভয়ঙ্কর হয়ে উঠেছিল। আর সেই আগুনের সামনে বসে আছে কালোধ্যানী কাপালিক, গায়ে ছাই মাখা, হাতে খুলিতে রক্ত। তার ঠোঁট থেকে বেরোচ্ছে এক অচেনা মন্ত্র, ওং ক্ষুদ্রং ওং করালং রক্তম। বিশ্বজিৎ হেসে ফিসফিস করে বলল,
দেখলি অরিন্দম, সত্যি করছে রে। শালা, যদি একটু ঢিল ছুরি কেমন হয়? অরিন্দম আতঙ্কে লাফিয়ে উঠল, পাগল নাকি? এটা কোনো খেলা নয়। কিন্তু বিশ্বজিৎ শুনল না। এক মুঠো মাটির ঢেলা নিয়ে ছুঁড়ে মারল জ্বলন্ত আগুন কুণ্ডে। পরক্ষণেই আগুনের রং বদলে গেল। নীল শিখা হঠাৎ রক্ত লাল হয়ে উঠল। কাপালিক ধীরে ধীরে মাথা ঘুরিয়ে পিছনে তাকালো। তার চোখ আগুনের ভাটার মতো জ্বলছে, আর ভয়ঙ্করভাবে তার মাথা পিছনের দিকে হেলে পড়ল, যেন ঘাটটাই নেই। কাপালিকের অচেতন দৃষ্টি অরিন্দম আর বিশ্বজিতের উপর গিয়ে থামল। দূর থেকে তোর বাবার চেপে রাখা চিৎকার শিহরণ হয়ে গা বেয়ে মাটিতে নেমে গেল। কাপালিকের গলা থেকে বেরোলো ভাঙা বজ্রের মতো গর্জন। অমাবস্যার সাধনা ভঙ্গ করলে রক্ত চাই, আত্মা চাই। বিশ্বজিৎ আর অরিন্দম প্রাণ ভয়ে ছুটে পালাতে লাগলো। তোর বাবা পিছন থেকে দৌড় দিল, কিন্তু পা যেন আটকে যাচ্ছিল কোনো এক শুকনো ডালে। জঙ্গলের ভিতরে অদ্ভুত আওয়াজ হচ্ছিল, কেউ যেন তাড়া করছে পিছন থেকে, আবার কেউ যেন নিঃশ্বাসও ফেলছিল তাদের ঘাড়েতে। অন্ধকার ফুরে তিনজন দৌড়ে চলল। হঠাৎ তারা এসে পড়ল এক পুরনো কালীবাড়ির সামনে। ভাঙা মন্দির, চারপাশে ঝোপ জঙ্গল, আর গাছের ফাঁক দিয়ে ঝুলছিল বাদুড়। মন্দিরের পাশের পাকুড় গাছটার আড়াল দিয়ে হঠাৎ ভেসে এলো এক ভয়ঙ্কর চিৎকার, যেন কোনো মানুষ নয়, অর্ধেক মানুষ অর্ধেক জন্তুর আর্তনাদ। তোর বাবা রাস্তার এক কোণে দাঁড়িয়ে পড়লো, আর দেখতে পেল অরিন্দম আর বিশ্বজিৎ পাকুড় গাছের আড়াল দিয়ে দৌড়াতে দৌড়াতে হঠাৎ থমকে গেল। তাদের মুখ বিকৃত হয়ে ভয়ঙ্কর চিৎকার বেরিয়ে এলো। পরক্ষণেই শব্দ মিলিয়ে গেল। অন্ধকার গিলে নিল দুজনকে। তোর বাবা দৌড়ে গিয়ে শুধু দেখলো গাছের গোড়ায় রক্তের দাগ ছড়িয়ে আছে, আর ভেজা মাটির উপর দুই জোড়া পায়ের ছাপ থেমে গেছে হঠাৎ, যেন তারা মাটির বুক থেকে মুছে গেল। দাদুর ভারীর গলায় বললেন, সেই রাতে আর অরিন্দম, বিশ্বজিৎ কেউই ফেরেনি। তোর বাবা একাই ছুটে পালিয়ে এসেছিল গ্রামেতে। পরের দিন ভোরে আমাদের উঠানে দেখা গেল দেওয়ালে রক্ত দিয়ে লেখা, তুই আমাদের ছেড়ে চলে গেলি বল। সেই দিনের পর থেকে তোর বাবা কোনোদিনও রাতে এই বাড়িতে থাকেনি। রিতমের বুক হিম হয়ে গেল। দাদুর চোখে তাকালো এবং দেখলো ভয়ের ছায়া। মনে হচ্ছিল যেন সেই রাতের অভিশাপ এখনো কালচড়াই গ্রামের মাটিতে ঘুরে বেড়াচ্ছে। দাদুর মুখ থেকে শোনা সেই ঘটনার পর থেকেই রিতমের বুকের ভিতর আগুন জ্বলছিল। কাপালিকের অভিশাপ এত বছর ধরে গ্রামটাকে আঁকড়ে রেখেছিল, অথচ কেউ কিছু করতে পারেনি। সেদিন রাতে খাওয়ার পর রিতম একা আকাশের দিকে তাকিয়ে প্রতিজ্ঞা করল, যেভাবেই হোক আমি এই গ্রামকে কাপালিকের ছায়া থেকে মুক্ত করবই। 2 দিন পর দুপুরবেলা রিতম উঠোনে বসে বই পড়ছিল। হঠাৎ গ্রামের ছেলেমেয়েরা দৌড়ে গেল পিছনের মাঠের দিকে। হইচই শুনে সে বেরোলো। দূরের থেকে দেখলো এক বয়স্ক ভিখারি মাঠে দাঁড়িয়ে আছে। মাথায় এলোমেলো চুল, হাতে লাঠি, কাঁধে ঝোলা, ঝোলার বাইরে ঝুলছে কাপড়ের তৈরি ছোট ছোট পুতুল। গ্রামের ছেলেরা তাকে ঘিরে পাগল পাগল বলে হাসছিল। কেউ পাথর ছুঁচ্ছিল, কেউ তার পুতুল টানাটানি করছিল, অথচ বৃদ্ধ নির্বিকার। তার চোখ দুটো যেন শূন্যের দিকে তাকিয়ে আছে, কিন্তু ভিতরে যেন কেমন ঝড় বয়ে চলেছে। রিতম সবার ভিড় ঠেলে এগিয়ে গেল। তার চোখের সামনে দাঁড়াতেই বৃদ্ধ হঠাৎ কেঁপে উঠল, ঝোলা আঁকড়ে ধরে ফাটা গলায় চিৎকার করল, পেয়েছি, পেয়েছি, যাকে খুঁজছিলাম অবশেষে তাকে পেয়েছি। চারিদিক স্তব্ধ হয়ে গেল। সবাই হা হয়ে তাকিয়ে রইল তার দিকে। বৃদ্ধ কাপা হাতে রিতমের কাঁধ চেপে ধরল। ওরে ছেলে, তুই পারবি, তুই তো পারবি। এই গ্রাম মুক্তি পাবে তোরই হাতে। রিতম হতভম্ব। ঠাকুমা দৌড়ে এসে তাকে আঁকড়ে ধরলেন। গ্রামবাসী ফিসফিস করতে লাগলো, ও তো পাগল, কী সব বলছে কে জানে। কিন্তু বৃদ্ধ রিতমকে আলাদা করে ডেকে বলল, শোন, কাল অমাবস্যা, কাল রাত 3টের আগে তুই যদি কাপালিকের প্রাণ ভোমরাটাকে শেষ করে দিতে পারিস তাহলেই অভিশাপ কাটবে। দেরি হলে কিন্তু সব শেষ। সেই রাতেই রিতমের মনে দৃঢ় সংকল্প বাঁধল। বৃদ্ধের দেওয়া নির্দেশ মতো পরদিন গভীর রাতে সে একা বেরিয়ে পড়ল। হাতে শুধু একটা লণ্ঠন। পথ তার ভাঙা মন্দিরের দিকে অপেক্ষায় বসে রয়েছে। চারপাশ কেমন নিস্তব্ধ। মাঝে মাঝে দূরে শিয়ালের ডাক ভেসে আসছিল। মন্দিরের ধ্বংসস্তূপে পৌঁছে বৃদ্ধের বলা মতো পাথরের ফাঁক সরাতেই দেখা গেল এক সরু সিঁড়ি
নেমে গেছে মাটির নিচে। বুক ধুকপুক করছিল রিতমের, তবু সাহস নিয়ে সে নেমে গেল নিচে। নিচে একটা গুম্মট কুঠুরি। লণ্ঠনের আলোয় দেখা গেল চারিদিকে সারি সারি কাঠের বাক্স, প্রতিটাতেই রাখা অদ্ভুত ভৌতিক পুতুল। কারো মুখে মানুষের হাড়ের গুঁড়ো মাখা, কারো চোখ লাল সুতো দিয়ে বাঁধা। রিতম বুঝতে পারছিল না কোনটা কাপালিকের আসল পুতুল। রিতম দাদুর বলা কাপালিকের বর্ণনা মনে করতে লাগলো। মাথাটা হেলে গিয়েছিল, চোখ আগুনের ভাটার মতো জ্বলছিল। ঠিক তেমনই এক পুতুল পড়ে আছে বাক্সের এক কোণে। তার মাথা হেলে পড়ে আছে, চোখটাও লাল হয়ে আছে। ঠিক সেই মুহূর্তেই লণ্ঠনের আলো টিমটিম করতে লাগলো। বাতাসে অদ্ভুত শব্দ উঠল, যেন কেউ ফিসফিস করে বলছে, থাম থাম। কোনো অদৃশ্য শক্তি যেন তাকে আটকে ধরেছিল। লণ্ঠনের তেল প্রায় ফুরিয়ে এসেছিল, কিন্তু রিতম হাল ছাড়ল না। হাতের সব শক্তি দিয়ে পুতুলটার মাথা টেনে ছিঁড়ে দিল। পুতুলটা যেন জীবন্ত হয়ে কেঁপে উঠল। কানে ভেসে এলো কাপালিকের ভাঙা গর্জন। না 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 না, অমাবস্যার সাধনা ভাঙলে তোর জীবন চাই, আত্মা চাই। এক ঝটকায় রিতম পুতুলটার মাথা আলাদা করে ফেলল। পরক্ষণেই চারদিকের প্রচণ্ড ঝড় উঠল। মাটির কুটির কেঁপে উঠল। ছাদের ফাটল দিয়ে ঠান্ডা বাতাস ঢুকে পড়ল ভিতরে। লণ্ঠনের আলো নিভে গেল, কিন্তু অন্ধকারের ভিতর থেকে যেন আলো ছড়ালো চারিদিকে। এক সাদা শিখা, যা সব অশুভ শক্তিকে ধ্বংস করে দিল। মন্দিরের ভাঙা দরজা হুড়মুড় করে খুলে গেল। বাইরে থেকে ঠান্ডা বাতাস ঢুকে এলো ভিতরে। রাতের কালো অন্ধকার হঠাৎ পরিষ্কার হয়ে উঠল। তারার আলো ঝলমল করতে লাগলো। গ্রামের মানুষজনের হঠাৎই ঘুম ভাঙল। সবাই বাড়ি থেকে বেরিয়ে দেখল কালচরাই গ্রাম যেন নতুন রূপে সেজে উঠেছে। দীর্ঘদিনের গুমট, ভয়, অভিশাপ কোথাও আর নেই। রিতম ভাঙা মন্দিরের সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো। বৃদ্ধ ভিখারি দাঁড়িয়ে আছে দূরে। তার চোখ ভরে এলো জলে। সে হাত জোর করে কেঁপে কেঁপে বলল, মুক্তি হয়েছে, অবশেষে এই গ্রামের মুক্তি হয়েছে। কালচরাই গ্রাম সেই দিন থেকে নতুন ভোরের দেখা পেল। আর রিতম, সে দেখল কালো উড়ে যাওয়া ছায়ার মধ্যে তার বাবার দুই বন্ধুর মুক্তির হাসি, যা ছিল গ্রামের মানুষের কাছে স্বস্তির বার্তা।